Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are fit and fine by the grace of Almighty. Now I am going to start my class. So be attentive and enjoy my class. Today I will discuss about usage of used to verb. আমরা ইউজ টু ভার্বের ব্যবহারটা দেখব। ভার্বের যে কাইন্ডস প্রকারভেদ রয়েছে এর ভিতরে একটি ভার্ব হচ্ছে ইউজ টু ভার্ব। অতীতকালে যখন নিয়মিত কোনো অভ্যাস বা কোনো ঘটনা বোঝাবে তখন আমরা ইউজ টু ভার্বটি ব্যবহার করব। ইউজ টু এমন একটি কাঠামো যা অতীতে নিয়মিতভাবে ঘটে যাওয়া কাজ, অভ্যাস বা অবস্থাকে বোঝাতে ব্যবহৃত হয়। এটি বর্তমানে আর ঘটছে না বা বিদ্যমান নেই এমন ঘটনাগুলিকে নির্দেশ করে। অর্থাৎ অতীতে এই কাজটি করা হতো কিন্তু এখন আর করা হয় না এমন বোঝালে আমরা এই ইউজটি ভার্ব ব্যবহার করব। ইউজ টু অর্থাৎ অতীতকালে যখন নিয়মিত অভ্যাস বোঝাবে তখন আমরা এই ভার্বটির ব্যবহার দেখতে পাবো। সবাই কি স্ক্রিন দেখা যাচ্ছে এবং আমার কথা কি ভালো শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। যদি শোনা না যায় আমাকে একটু ইনফর্ম করবে। তো আমরা এই ইউজটি ভার্বের একটু বিস্তারিত আলোচনা করব। অতীতের নিয়মিত অভ্যাস বা কার্যকলাপ বোঝাতে, যেমন আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতাম। আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতাম অর্থাৎ এমন একটি ভাব এখানে বোঝা যাচ্ছে এই ক্রিকেট এমন এখন আমি আর খেলি না, আমি অতীতে ক্রিকেট খেলতাম। সে প্রতি সপ্তাহ অন্তে তার দাদা দাদির কাছে যেত, অর্থাৎ সপ্তাহে একবার ছুটির দিনে বা সপ্তাহ শেষে, উইক এন্ড অর্থাৎ সপ্তাহ শেষে বা হলিডেজ। ছোটবেলায় আমরা নদীতে সাঁতার কাটতে যেতাম। দেখবেন এরকম অনেকে আছে না, আমিও কিন্তু একসময় প্রচুর সাঁতার কাটতাম আমাদের নিজেদের যে পুকুর ছিল গ্রামের বাড়িতে, এই পুকুরে। তো এখানে আমরা এটা কিভাবে করব, এটা সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আই ইউজড টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন। আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতাম। ছোটবেলায় আমরা নদীতে সাঁতার কাটতে যেতাম। উই ইউজ টু গো সুইমিং ইন দ্য রিভার হোয়েন উই ওয়ার কিডস। দেখেন এখানে ইউজ টু এর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমার সংজ্ঞার ভিতরে বলা হয়েছে যে অতীতে নিয়মিতভাবে ঘটে যাওয়া কাজ, অভ্যাস বা অবস্থা বোঝাতে ইউজ টু ভার্বের ব্যবহার করা হয়। অর্থাৎ স্ট্রাকচারটি আমরা একটু দেখে নিব। স্ট্রাকচারটি হবে হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজ টু। এই জায়গাটা দেখেন, আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতাম, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে ইউজ টু ভার্ব, তারপর কি বসেছে দেখেন টু প্লে, অর্থাৎ ইউজ টু প্লে খেলতাম, ভার্বের বেস ফর্ম যেটাকে বলে, তারপর এক্সটেনশন। ছোটবেলায় আমরা নদীতে সাঁতার কাটতে যেতাম। উই ইউজ টু গো সুইমিং। ইউজ টু, এরপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তারপর কি বসাতে হবে দেখেন, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম, আমি প্রতিদিন একটি ডিম খাইতাম। অতীতের একটি অবস্থা বোঝাতে পাস্ট টেন্সের ব্যবহার করা হয়। কোনো অবস্থা বা অনুভূতি বা আগে ছিল কিন্তু এখন আর নাই। এই এলাকায় আগে একটি সিনেমা হল ছিল, এখন কিন্তু সেই সিনেমা হলটি কোনো একটা কারণে বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ সিনেমা হলটি এখন কিন্তু আর প্রচলিত নেই, কার্যকারিতা তার নাই। এমন ক্ষেত্রে আমরা ইউজ টু ভার্ব ব্যবহার করব। কিভাবে ইউজ টু ব্যবহার করে আমরা এই বাক্যগুলো করতে পারি? এই এলাকায় আগে একটি সিনেমা হল ছিল। দেয়ার ইউজ টু বি আ সিনেমা হল ইন দিস এরিয়া। সে ছোটবেলায় খুব লাজুক ছিল। হি ইউজ টু বি ভেরি শাই হোয়েন হি ওয়াজ ইয়াঙ্গার। এই ভবনটি আগে একটি লাইব্রেরি ছিল। দিস বিল্ডিং ইউজ টু বি আ লাইব্রেরি। আমরা যখন এটা নেগেটিভ করব, আপনাদেরকে আমি একটি কথা গত ক্লাসে শিখিয়েছিলাম, একটা ট্রান্সলেশন বাংলা হোক বা ইংলিশ হোক, এটাকে আমরা কিভাবে ভিন্ন ভাবে রূপান্তর করব। ভিন্ন ভাবে বলতে বিভিন্ন ভাবে, যেমন অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। এই জায়গাটা আমরা কিভাবে কভার করব এখানে আমরা একটু দেখব। অতীতে কোনো কাজ বা অবস্থা ঘটতো না। দেখেন আমরা অ্যাফার্মেটিভে শিখেছি ঘটতো, আর এখানে হচ্ছে ঘটতো না এমন জায়গা যখন বোঝাবে তখন কিন্তু আমরা নেগেটিভ সেন্সে করতে পারবো। কিসের মাধ্যমে করব? নেগেটিভ সেন্সে। মনি আক্তার, আপনি কি বুঝতে পারছেন খুব ভালোভাবে? দেখেন এই জায়গাটা একটু ইয়ামিন, ইয়াসমিন, আমার কথা কি ভালোভাবে শুনতে পারছেন? আমরা পজিটিভ থেকে আমি কিভাবে আপনার কথা অ্যাফার্মেটিভ। শুনতে পাচ্ছি, স্যার। থ্যাংক ইউ। আমরা নেগেটিভ করব কিভাবে, এখানে সাবজেক্ট প্লাস ডিড নট ইউজ টু। একটি জায়গা আমি একটু আপনার দেখাতে চাই। এই জায়গাটা দেখেন, এখানে আমি কিন্তু ইউজড, ইউএস ওর সঙ্গে ইডি যোগ করেছি।
এই ভবনটি আগে একটি লাইব্রেরি ছিল। দ্য বিল্ডিং ইউজ টু বি আ লাইব্রেরি। এই বাক্যটা একটু আমরা দেখি। আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতাম। দেখেন এখানে সাবজেক্টের পরে ইউজ এর পাস্ট ফর্ম করেছে, ইউজড, ইউএসইডি। আর এই জায়গাটা দেখেন, আমি আগে একবারও বলেছিলাম যে আমরা যখন নেগেটিভ করব বা আমরা যখন কোনো বাক্যে ডিড এই অক্সিলারি ভার্বটি ব্যবহার করব, ডিড এর পরে ভার্বের বেস ফর্ম থাকে। সেই জায়গাটা দেখব। আমি আগে কফি পছন্দ করতাম না, কিন্তু এখন করি। সে নিয়মিত ব্যায়াম করতো না, তারা আগে এই পাড়ায় থাকতো না। এই জায়গাটা দেখবেন, আই ডিড নট ইউজ টু লাইক কফি বাট নাও আই লাভ ইট। খুব ভালোভাবে একটু খেয়াল করবেন সবাই। এখানে কি লিখেছি? আই ডিডন্ট ইউজ টু লাইক কফি, আমি কফি পছন্দ করতাম না, বাট নাও আই লাভ ইট, কিন্তু এখন আমি এটি পছন্দ করি। সে নিয়মিত ব্যায়াম করতো না, হি ডিড নট ইউজ টু এক্সারসাইজ রেগুলারলি। হি ডিড নট ইউজ টু, এই যে ডিড যখন দিয়েছি, ডিড বা ডিড নট নেগেটিভ করলাম, তখন এখানে ইউজড হবে না, এটা মূল বেস ফর্মে হবে ইউজ। অর্থাৎ আমার কথাটা মনে রাখতে হবে, ডিড ব্যবহার করলে কোনো বাক্যে পরে যে ভার্বটি ব্যবহার করব এটা বেস ফর্মে থাকবে, এটার সঙ্গে কোনো ডি, ইডি, টি, একটি এন, যোগ হবে এনি, না। হ্যাঁ, অন্য একটি কোনো যোগ টেন্স হবে। হবে না, জাস্ট এতটুকু মনে রাখবেন। তো এই বাক্যগুলো আমরা কিভাবে গঠন করব? এই বাক্যগুলো গঠন করব খুব ইজি অ্যান্ড সিম্পল একটা বিষয়। প্রথমে সাবজেক্ট, তারপর ডিড নট ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন সে নিয়মিত ব্যায়াম করতো না, সে ইংরেজি কি? হি। তারপর দেখেন ডিড নট ইউজ টু, এটা হচ্ছে আমার রুল অনুসারে বসেছে। তারপর ডিড নট ইউজ টু, এইবার ভার্বের বেস ফর্ম এক্সারসাইজ, এক্সারসাইজ রেগুলারলি। অর্থাৎ এই ডিড নট এর পর ইউজ বসাতে হবে, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেনশন। এই জায়গাটা কখনো কেউ এইভাবে বলা যাবে না যে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস, সরি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কারণ অবজেক্টের জায়গায় কি কি জিনিস থাকে আমরা অলরেডি জেনে গিয়েছি। এখানে অবজেক্টের জায়গায় কখনো অবজেক্ট থাকতে পারে, কখনো কমপ্লিমেন্ট থাকতে পারে, কখনো অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। এই ব্যাপারটা আমরা আবারও দেখবো সামনে, এর উপরে আরো অনেক ক্লাস থাকবে। তো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি কিভাবে? সাবজেক্ট প্লাস ডিড নট ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এখন আমরা দেখব কিভাবে এগুলো আমরা ইন্টারোগেটিভ করতে পারি। আমরা কি করব বলেন তো? আমরা এখন একটু ইন্টারোগেটিভ করাটা দেখব, অর্থাৎ প্রশ্নবোধক। অতীতে কোনো কাজ বা অবস্থা ঘটতো কিনা তা জানতে প্রশ্ন করা হয়। অতীতে কোনো কাজ বা অবস্থা ঘটতো কিনা তা জানতে প্রশ্ন করা হয়। তুমি কি আগে পিয়ানো বাজাতে? তারা কি আগে এখানে থাকতো? সে কি আগে একটি স্কুলে কাজ করত? আপনি আপনার কোনো আত্মীয়র বাসাতে বেড়াতে গিয়ে আপনি তার বাসাতে পিয়ানো দেখতে পেয়েছেন, তো আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি আগে পিয়ানো বাজাতে? তারা কি আগে এখানে থাকতো? এই প্রশ্নগুলো দেখেন, থাকতো, বাজাতে, তার মানে কি অতীতে করা হতো এই কাজটি, বর্তমানে কিন্তু আর করা হয় না, বর্তমানে কিন্তু আর করা হয় না। এমনটি বুঝাতে আমরা কি করব? ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আবার একটু ভালো করে লক্ষ্য করি সবাই। এখানে কি বলতে হবে? প্রথমে আনতে হবে ডিড, অর্থাৎ ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। তুমি কি আগে পিয়ানো বাজাতে? দেখেন প্রথমে ডিড ব্যবহার করতে হবে, ডিড, এরপর সাবজেক্ট কি? ইউ, তারপর কি? এখানে ইউজ টু বসবে, তাহলে কি দাঁড়ালো? ডিড ইউজ টু। এবার বাজানো কি? প্লে দা ভায়োলিন, অর্থাৎ বেহালা বাজানো, বেহালা বা পিয়ানো বাজানো। অর্থাৎ আমার মূল বাক্যটা টোটালি কি হবে? ডিড ইউ ইউজ টু প্লে দা ভায়োলিন? ডিড দে ইউজ টু লিভ হিয়ার? ডিড দে ইউজ টু লিভ হিয়ার? সে কি আগে একটি স্কুলে কাজ করতো? ডিড শি ইউজ টু ওয়ার্ক অ্যাট হাই স্কুল? অর্থাৎ আমরা অ্যাফার্মেটিভ দেখেছি, নেগেটিভ দেখেছি, নেগেটিভের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ডিড নট ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন সে নিয়মিত ব্যায়াম করতো না, হি ডিড নট ইউজ টু এক্সারসাইজ। তারা আগে এই পাড়ায় থাকতো না, দে ডিড নট ইউজ টু লিভ ইন দিস নেইবারহুড। নেইবারহুড মানে এই পাড়ায়, এটা মনে রাখবেন। আর ইন্টারোগেটিভে আমরা কি করেছি? শুধু ওই ডিড প্রথমে আনলেই কিন্তু আমার হয়ে যাবে। এইটার উপরে আমি যখন আপনাদের টেন্সের ক্লাস করিয়েছিলাম তখন কিন্তু এই জায়গাগুলো আমি খুব ভালোভাবে কভার করেছি। যে আই ইট রাইস, এই বাক্যটা, আই ইট রাইস একটি বাক্য বললাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এই বাক্যটা যখন আমরা নেগেটিভ করব, ইয়াসমিন, আপনি বলেন তো এই বাক্যগুলা কিভাবে করব? মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ, এই বাক্যগুলো আমরা। Right. I I do not eat rice. থ্যাংক ইউ। তারপর Uh,
I do not eat rice. Then নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ। হ্যাঁ হ্যাঁ, বলেন। আপনি তো হচ্ছে সবই চেষ্টা করে পেরে যাচ্ছেন। ডু আই ইট রাইস? ডু আই নট ইট রাইস? দেখেন, অর্থাৎ এই বাক্যগুলো আমি একটু এখানে লিখে দেখাই। অর্থাৎ ডোন্ট আই? ডোন্ট আই ইট রাইস, একদমই ঠিক, কে বলেছেন, সঠিক বলেছেন। এই জায়গাটা দেখবো আমরা। যেমন এখানে লিখলাম আই ই এ টি, আই ইট রাইস, এটা হলো আমার অ্যাফার্মেটিভ। এটা যখন আমি নেগেটিভ করব তখন কি হবে বলেন তো? তখন কিন্তু এখানে দেখেন মূল ভার্ব আছে ইট, এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, একদমই ঠিক, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। এখানে আমাকে, যদি মূল ভার্ব থাকে অক্সিলারি ভার্ব না থাকে, তো নেগেটিভ করতে গেলে বা ইন্টারোগেটিভ করতে গেলে কিন্তু অক্সিলারি ভার্ব আনা লাগবে। অর্থাৎ আইট রাইস, এখানে নেগেটিভ করতে গেলে একটি ডু নট আনতে হবে। কেন আনতে হবে? আমার রুল অনুসারে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে ডু নট বা ডাজ নট আনতে হয়। তাহলে আইট রাইস, মনে রাখবেন এই কথাগুলো, আইট রাইস, আই ডোন্ট বা আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস, ইট রাইস। দেখেন, এটা নেগেটিভ হয়ে গেল। এটা যখন আমি অ্যাফার্মেটিভ করব, এটা খুবই সহজ। আরাধ্যা, আমার কথা শুনতে পাচ্ছ? সবাই কিন্তু ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, একেবারে বেসিক লেভেলের ক্লাস। এই জায়গাটা যদি একটু বোঝার কোনো সমস্যা থেকে যায়, বুঝতে না পারেন, তাহলে অ্যাডভান্স লেভেলের ক্লাস দেখেন। গত একটা ক্লাসে আমি জিরান্ড এবং পার্টিসিপেল পড়াচ্ছিলাম, সেখানে 12 জন আমার স্টুডেন্ট ছিল, মেম্বার, কিন্তু এখানে অধিকাংশই বললো স্যার এগুলো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমরা এগুলো ভালো বুঝতেছি না। এই জায়গাগুলোকে বুঝতে গেলে, এই বেসিক জায়গাটা, এই গ্রামারের একেবারে প্রাইমারি লেভেলটা যদি ভালোভাবে না বোঝা যায়, ওই জায়গাগুলোতে গিয়ে সমস্যা হয়ে যাবে। যখন ভয়েস চেঞ্জ করাবো, ন্যারেশন করাবো, তখন কিন্তু খুবই কঠিন মনে হবে। কিন্তু এখন আমি যা করাচ্ছি, এইগুলা যদি খুব ভালোভাবে একটু নিতে পারেন, ওই জায়গাটা খুবই ইজি হয়ে যাবে, খুবই ইজি, আপনি কল্পনাও করতে পারবেন না। বিল্ডিং এর যেমন বেসটা ভালো করে দিলে পরবর্তীতে ওর উপরে আরো বিভিন্ন ফ্লোর, ওখানে 10 তলা থাকলে 20 তলা করা যায়, 5 তলা থাকলে 6 তলা 7 তলা করা যায়। এখানেও ঠিক তদ্রুপ আমাদের বেসিকটা, বেসমেন্টটা খুব ভালো করতে হবে। মাইন্ড ইট। এখানে কি বললাম? আই ইট রাইস, নেগেটিভ করলাম আই ডু নট বা আই ডোন্ট ইট রাইস। এটার ইন্টারোগেটিভ করা আরো সহজ। ওই যে অক্সিলারি ভার্ব আছে, একদমই ঠিক। হুম, ডিও ডু আই, তারপর কি লিখবো? ইট রাইস, ইট রাইস, আই সি ই। এখানে আমাকে কিন্তু একটি এই নোট অফ ইন্টারোগেশন দিতে হবে, ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ডোন্ট আই ইট রাইস। ডোন্ট আই ইট রাইস। দেখেন, তাহলে কত সহজে আমি একটি বাক্য, এই বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে নিতে পারেন, এই যে ইউজ টু এর যে ব্যবহারগুলো দেখাচ্ছিলাম, অর্থাৎ আমি যদি একটি পারি, আর তিনটি অটোমেটিকলি আমি পেরে যাব। একটি পারলে আর তিনটি আমার অটোমেটিকলি সেটা চলে আসবে। তো এখানে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। তারা কি আগে এখানে থাকতো? ডিড দে ইউজ টু লিভ হিয়ার, ডিড দে ইউজ টু, এখানে ইউজ টু কিন্তু আমার মূল বিষয়, আমার রুল অনুসারে এটা হচ্ছে আমার মেইন বিষয়, এখান থেকে কিন্তু সরে আসা যাবে না। ডিড দে ইউজ টু লিভ হিয়ার, ডিড ইউ ইউজ টু প্লে দ্য পিয়ানো, সে কি আগে একটি স্কুলে কাজ করতো? ডিড শি ইউজ টু ওয়ার্ক এট এ স্কুল। দেখেন, তাহলে আমরা কি পেলাম? আমরা অ্যাফার্মেটিভ পেয়েছি, নেগেটিভ পেয়েছি, ইন্টারোগেটিভ পেয়েছি। আরাধ্যা, একটু কথা বলো তো, এর পরে আমরা কি শিখবো? তৃতীয় নাম্বারের পরে চতুর্থ নাম্বারে কি আসবে বলতে পারবা? কবি, কবিতার ফেরিওয়ালা, এই নামটি ছদ্মনামে পাচ্ছে, এটা তোমার নাম কি? আগের দিন কি যেন বলেছিলে, আমার খেয়াল নাই। একটু আনমিউট করো তো। কবিতার ফেরিওয়ালা, রাজিন, রাজিন তাই না? ডাক নামটা হচ্ছে রাজিন। থ্যাংক ইউ, তুমি তো আমাদের একেবারে খুব স্মলেস্ট স্টুডেন্ট। অনেক ধন্যবাদ। তো তুমি আমার এই কথাগুলো কি বুঝতে পারছো? আমি যা কিছু শিখাচ্ছি, এই যে ইউজ টু এর ব্যবহার দিয়ে কিভাবে আমরা অতীতের কোনো অভ্যাস ছিল বা ছিল না, বা এটা যখন প্রশ্নবোধক হবে তখন আমরা কি করবো, এই কথাগুলো কি বুঝতে সমস্যা হচ্ছে? থ্যাংক ইউ। এখানে কোনো সমস্যা হলে কোশ্চেন করতে হবে, প্রশ্ন করতে হবে স্যারের কাছে, আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিব। তো এরপরে আমরা দেখব এম, ইজ, আর, ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এই গঠনটি এমন কিছু বোঝায় যা বর্তমানে কোনো ব্যক্তি অভ্যস্ত বা মানিয়ে নিয়েছে। কি বলছে? বর্তমানে কোনো ব্যক্তি অভ্যস্ত অথবা মানিয়ে নিয়েছে।
এটি বর্তমান অভ্যাস, পরিস্থিতি বা অভ্যস্ততা প্রকাশ করতে ব্যবহার করা হয়। কেমন? আমি ভোরে উঠতে অভ্যস্ত, দেখেন এটা আমার শরীরের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, আমি মানিয়ে নিয়েছি। সে ভারী যানজটের মধ্যে গাড়ি চালাতে অভ্যস্ত। দেখবেন জ্যামের ভিতরে, বিশেষ করে আমরা বড় বড় সিটিতে যারা থাকি, আমরা কিন্তু এইভাবে গাড়ি চালাতে অভ্যস্ত হয়ে যাই। জ্যামের ভিতরে গাড়ি চালাতে আমাদেরকে কিন্তু আর কোনো কষ্ট পেতে হয় না। তারা দীর্ঘ সময় কাজ করতে অভ্যস্ত। অনেকে আছে না, দেখবেন একটানা অফিসে 10 ঘন্টা, 8 ঘন্টা বা 12 ঘন্টাও ডিউটি করতে হয়। এই ধরনের বাক্যগুলো অর্থাৎ বলছে যে এটি অতীতের অভ্যস্ততার পরিবর্তে বর্তমান অভ্যাস বোঝায়। দেখেন, এই গঠনটি এমন কিছু বোঝায় যা বর্তমানে কোনো ব্যক্তি অভ্যস্ত বা মানিয়ে নিয়েছে। এটি বর্তমানের অভ্যাস, পরিস্থিতি বা অভ্যস্ততা প্রকাশ করতে ব্যবহার করা হয়। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বোঝায় যে ব্যক্তি বা বস্তুটি কোনো কাজ বা পরিস্থিতিতে অভ্যস্ত। এমন বোঝালে তখন আমরা কি করব? তখন দেখেন, সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের পর আইএনজি। যেমন আমি ভোরে উঠতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু ওয়াকিং আপ আর্লি। সে ভারী যানজটের মধ্যে গাড়ি চালাতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু ড্রাইভিং ইন হেভি ট্রাফিক। তারা দীর্ঘ সময় কাজ করতে অভ্যস্ত, দে আর ইউজ টু ওয়ার্কিং লং আওয়ার্স। কত সুন্দর দেখেন বাক্যের গঠন প্রণালীটা। অর্থাৎ প্রথমে কি বসাতে হবে? প্রথমে সাবজেক্ট আনতে হবে, তারপর অ্যাম ইজ আর, তারপর ইউজ টু, তারপর ভার্বের পর আইএনজি। আবার দেখেন, প্রথমে সাবজেক্ট। এখানে এই বাক্যটা আমরা একটু দেখি। এটা আমি একটু কি করলাম, এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপর কি অ্যাম ইউজ টু, আর ইউজ টু অথবা ইজ ইউজ টু। প্রথমে কি সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর এর সঙ্গে ইউজ টু প্লাস ভার্বের পর আইএনজি যুক্ত করতে হবে। আই অ্যাম ইউজ টু ওয়াকিং আপ আর্লি, আই অ্যাম ইউজ টু ওয়াকিং আপ আর্লি। আমি ভোরে উঠতে অভ্যস্ত। সে ভারী যানজটের মধ্যে গাড়ি চালাতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু ড্রাইভিং ইন হেভি ট্রাফিক। তারা দীর্ঘ সময় কাজ করতে অভ্যস্ত, দে আর ইউজ টু ওয়ার্কিং লং আওয়ার্স। দেখেন, এইবার আমরা একটু দেখব নেগেটিভ ফর্ম। আমি বড় শহরে থাকতে অভ্যস্ত নই। কেবল আমি বলেছি না, তারা দীর্ঘ সময় কাজ করতে অভ্যস্ত, তারা দীর্ঘ সময় কাজ করতে অভ্যস্ত না। আমি ভোরে উঠতে অভ্যস্ত, আমি ভোরে উঠতে অভ্যস্ত নই। সে ভারী যানজটের মধ্যে গাড়ি চালাতে অভ্যস্ত, সে ভারী যানজটের ভিতরে গাড়ি চালাতে অভ্যস্ত না। অর্থাৎ আমার এই যে বাক্য কয়েকটি আমি এখানে লিখেছি, হেয়ার ইউ ক্যান সি, এই বাক্যগুলা যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, এই বাক্যগুলা দেখলে আমরা অনেক বড় একটা উপকার পাবো। সেই উপকারটি হচ্ছে কি, আমরা একটি মাত্র বাক্যকে কিভাবে 4 রকম ভাবে আমরা মুভ করতে পারি। আমরা একটা বাক্য শিখে কিভাবে সেই বাক্যটাকে আমরা 4 আইটেমে করতে পারি। আই ইট রাইস, আমি ভাত খাই। আই ডু নট ইট রাইস বা আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? ডোন্ট আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না। অর্থাৎ এখানে একটি বাক্যকে আমরা 4 ভাবে মুভ করতে পারি। তো এই পর্যন্ত আমি যা শিখালাম, কারো কি বুঝতে কোনো সমস্যা হয়েছে, কোনো কোয়েশ্চেন আছে এই জায়গাটা? যে একটা বাক্যকে ইউজ টু ব্যবহার করে, কিভাবে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টার, দেখেন এইটা দিয়ে আমি কিন্তু হোমওয়ার্ক দিব আজকে। হোমওয়ার্কটা থাকবে কি, এখানে যে বাক্যগুলো দেওয়া আছে না, তুমি কি আগে পিয়ানো বাজাতে, তুমি কি আগে পিয়ানো বাজাতে না, তুমি কি আগে পিয়ানো বাজাতে না। অর্থাৎ এখানে একটাকে আপনাকে 4 ভাবে, এই যে বাক্যটা দেওয়া আছে পিয়ানো, এখানে আপনি অন্য কিছু ব্যবহার করবেন, ভার্বটা শুধু চেঞ্জ করে দিবেন, পিয়ানোর জায়গায় অন্য কিছু লিখবেন। এটা লিখে খাতায় একটু তৈরি করে রাখবেন, আমি পরবর্তী দিন ক্লাসে এটা নিব। এম ইজ আর ইউজ টু প্লাস ভার্বের পর আইএনজি। যেমন দেখেন, আই অ্যাম ইউজ টু ওয়াকিং আপ আর্লি, আমি ভোরে উঠতে অভ্যস্ত। এরপর কি বলছে, এটা নেগেটিভ কি হবে? আমি বড় শহরে থাকতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু লিভিং ইন আ বিগ সিটি। এই জায়গাটা একটু ভালোভাবে দেখবেন, এটা নেগেটিভ না বলে আমি আগে অ্যাফার্মেটিভ বলছি। আগে অ্যাফার্মেটিভ বলছি কি, দেখেন, আমি বড় শহরে থাকতে অভ্যস্ত, বসবাস করতে অভ্যস্ত। আমরা অনেকেই আছি না, শহর লাইফ, সিটি লাইফ ছেড়ে যখন একটু গ্রামের দিকে যাই, সেখানে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা, ইলেকট্রিসিটি লোডশেডিং থাকতে পারে বর্ষাকালে। বর্ষায় গ্রামের রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে যায়, অনেকের কিন্তু ভালো লাগে না। তো কেউ আপনাকে বলছে যে আমি বড় শহরে থাকতে অভ্যস্ত নই, এই বাক্যটা আপনি কিভাবে ইংলিশে কনভার্ট করবেন, ট্রান্সলেশন করবেন? আই অ্যাম নট ইউজ টু লিভিং ইন আ বিগ সিটি। খুব ভালোভাবে দেখেন, আমি সূক্ষ্ম ব্যাখ্যাটা দেখাই দিই। এই নট এর জায়গাটা শুধু একটু খেয়াল করবেন, আর কিছুই না।
এখানে আমি কি দেখলাম, নট এর জায়গা। আই অ্যাম নট ইউজ টু লিভিং ইন আ বিগ সিটি। আই অ্যাম নট ইউজড টু লিভিং ইন আ বিগ সিটি। আমি বড় শহরে থাকতে অভ্যস্ত নই। আর আমি যদি বলি আমি বড় শহরে থাকতে অভ্যস্ত, তখন কি হবে? তখন হবে আই অ্যাম ইউজ টু লিভিং ইন আ বিগ সিটি। দেখেন এই জায়গাটা খুব ভালোভাবে আমরা একটু দেখবো, কি দেখবো জানেন? এখানে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে আমরা যখন নেগেটিভ করব, আমরা যখন অ্যাফার্মেটিভ করব, অর্থাৎ নেগেটিভের জায়গায় শুধু নট থাকবে, অ্যাফার্মেটিভ জায়গায় নট উঠে যাবে। এই প্রাইমারি লেভেলের বিষয়টা যদি নিতে পারেন, আপনার বাক্য গঠন করতে গেলে কোথাও আর ভুল হবে না। যে আই অ্যাম নট ইউজ টু লিভিং ইন আ বিগ সিটি, আমি বড় শহরে থাকতে অভ্যস্ত নই। আর আমি বড় শহরে থাকতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু লিভিং ইন আ বিগ সিটি। অর্থাৎ এখানে শুধু নটটা উঠিয়ে দিতে হবে। সে ঝাল খাবার খেতে অভ্যস্ত নয়। সে ঝাল খাবার খেতে অভ্যস্ত নয়। অনেকেই আছে না, দেখবেন বয়স হয়ে গিয়েছে, একটু বড় হয়ে গিয়েছে, যথেষ্ট বড়, সে ঝাল খাওয়ার কথা, কিন্তু সে ঝাল খেতে পারে না। সে কি করতে পারে না? সে ঝাল খেতে পারে না। তো আমরা তখন এই বাক্যগুলো কিভাবে বলতে পারি? যে সে ঝাল খাবার খেতে অভ্যস্ত নয়। হি ইজ নট ইউজ টু ইটিং স্পাইসি ফুড। হি ইজ নট ইউজ টু ইটিং স্পাইসি ফুড। সে ঝাল খাবার খেতে অভ্যস্ত নয়। এটাকে যখন আমরা কোয়েশ্চেন করব, তখন কি হবে? তুমি কি বাড়ি থেকে কাজ করতে অভ্যস্ত? সে কি এই সফটওয়্যার ব্যবহার করতে অভ্যস্ত? দেখেন, এটা কাউকে আপনি প্রশ্ন করছেন। তো প্রশ্ন করতে গেলে এই জায়গাটা দেখেন, এখানে আমি করেছি আই অ্যাম ইউজ টু লিভিং ইন আ বিগ সিটি। আমি বড় শহরে বাস করতে অভ্যস্ত। যখন বলবো আমি বড় শহরে বাস করতে অভ্যস্ত নই, তখন আই অ্যাম নট ইউজ টু লিভিং ইন আ বিগ সিটি। তাই তো? এখন এইটা যখন আমরা কোয়েশ্চেন করব, এটা আমরা ইন্টারোগেটিভ করব, তখন ওই অ্যাম ইজ আর ওই অক্সিলারি ভার্বটা শুধু প্রথমে আনতে হবে। ওই অক্সিলারি ভার্বটি শুধু প্রথমে আনতে হবে। দেখেন কিভাবে, তুমি কি বাড়ি থেকে কাজ করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু ওয়ার্কিং ফ্রম হোম? যেমন আমরা অনেকেই আছি না, যে গ্রাম ছেড়ে বা আমার গ্রামের বাড়ি ছেড়ে আমি দূরে কোথাও যেতে চাই না। তো আপনি একজনকে বললেন যে তুমি কি বাড়িতে থেকে কাজ করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু ওয়ার্কিং ফ্রম হোম? সে কি এই সফটওয়্যার ব্যবহার করতে অভ্যস্ত? ইজ হি ইউজ টু ইউজিং দিস সফটওয়্যার? ইজ হি ইউজ টু ইউজিং দিস সফটওয়্যার? অর্থাৎ সে কি এই সফটওয়্যার ব্যবহার করতে অভ্যস্ত? দেখেন, ইজ হি ইউজ টু, আর ইউ ইউজ টু, অর্থাৎ এখানে আমার গঠন প্রণালীটা, আমার স্ট্রাকচার কি হবে? খুবই ইজি একটা স্ট্রাকচার। এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের পর আইএনজি। আবার দেখেন, এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের পর আইএনজি। কেমন? এখানে প্রথমে আর বসেছে, তো এম ইজ আর, এখান থেকে আমি প্রথমে আর নিয়ে আসলাম, কেননা তারপরে সাবজেক্ট ইউ আছে, এই জন্য এখানে আমাকে আর ব্যবহার করতে হবে। তো আর ইউ, সাবজেক্ট এবং এম ইজ আর একটি হয়ে গেল, তারপর সাবজেক্ট হয়ে গেল। এইবার দেখেন ইউজ টু, আর ইউ ইউজ টু, তারপর কি ভার্বের পর আইএনজি বলেছে, এই যে ওয়ার্কিং। আর এইটুক কি? ফ্রম হোম, এটা আমার এক্সটেনশন। এটা কি হবে বলেন তো? এক্সটেনশন। দেখেন, প্রথমে আর এম ইজ আর বসবে, তারপর সাবজেক্ট প্লাস ইউজ টু, এখানে সাবজেক্ট ইউ, তারপর ইউজ টু বসেছে, তারপর কি বসেছে? ভার্বের পর আইএনজি বসেছে, তারপরে এক্সটেনশন বসেছে। আর ইউ ইউজ টু ওয়ার্কিং ফ্রম হোম? আর ইউ ইউজড টু ওয়ার্কিং ফ্রম হোম? তুমি কি বাড়িতে থেকে কাজ করতে অভ্যস্ত? তুমি কি গাড়িতে থেকে কথা বলতে অভ্যস্ত? সে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেতে অভ্যস্ত? এই জায়গাগুলো কিন্তু এখানে মাত্র দুটি বাক্য দেওয়া আছে। আরো অনেকগুলা বাক্য আবার আপনাদেরকে নিজেদের তৈরি করতে হবে। এখানে আরো কিছু বাক্য আপনারা নিজেরা তৈরি করবেন। এগুলা কি পারা যাবে আমার জন্য একটু কষ্ট করে? রেসপন্ড প্লিজ। স্যার পারা যাবে। হ্যাঁ, এইটা একটু করবেন। এটা করলে কি হবে জানেন, এই হোমওয়ার্ক গুলো নিতে হয়, এগুলো ইচ্ছাকৃতভাবে আপনারা বলবেন যে স্যার আমাদেরকে প্রতিদিন হোমওয়ার্ক দিবেন। আমিও দিব। এই হোমওয়ার্ক দিলে আমরা যে ইংরেজি ভাষাটা শিখতেছি, আসলে শিখতে পারতেছে কিনা, আদৌ আমাদের কোনো উন্নতি হচ্ছে কিনা, এটা জানা যাবে, এটা বোঝা যাবে। নইলে আমি শুধু ক্লাসে কথা বলে গেলাম, আপনারা শুনলেন, বাট আপনারা জয়েন করে ক্লাস থেকে কিছু নিয়ে যেতে পারলেন না। আমার হ্যাঁ, হোমওয়ার্ক তো এটাই দিচ্ছি। এই যে এখানে দেখেন, আমি এতক্ষণ কি বললাম? এইখানে দুইটি বাক্য দেওয়া আছে, তুমি কি বাড়িতে থেকে কাজ করতে অভ্যস্ত? সে কি এই সফটওয়্যার ব্যবহার করতে অভ্যস্ত? এই যে দুইটা বাক্য, এই দুইটা বাক্য আপনি একটু পরিবর্তন করবেন। আপনি লিখবেন কিভাবে? এই যে তুমি কি বাড়িতে থেকে কাজ করতে অভ্যস্ত, এখানে আপনি একটু পরিবর্তন করে লিখবেন তুমি কি দাঁড়িয়ে খাবার খেতে অভ্যস্ত? তুমি কি গাড়িতে কথা বলতে অভ্যস্ত?
তুমি কি মাঠে ফুটবল খেলতে যেতে অভ্যস্ত? এই বাক্যগুলো দেখেন আমি কতগুলা বলে দিলাম। এইগুলো আপনারা নিজেরা একটু তৈরি করবেন, তৈরি করে সেইগুলো আমাকে একটু পাঠাবেন অথবা লিখে রাখবেন, আমি পরবর্তী ক্লাসে ওইখান থেকে পড়া নিব। এটাই হোমওয়ার্ক থাকবে, আর এমনি এক্সট্রা হোমওয়ার্ক দিব। এই জায়গাটা দেখেন, এই হোমওয়ার্ক গুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত থাকবে। এই হোমওয়ার্ক গুলো দেখেন, হোমওয়ার্কটা হচ্ছে, আচ্ছা ওইটা আমি শিটটা দিয়ে দিব, হ্যাঁ। এটা হচ্ছে এখানে হোমওয়ার্ক বলতে আমাদের কিছু ট্রান্সলেশন আছে, বাংলা দেওয়া থাকবে, ইংলিশ, তারপর দেখেন এই হোমওয়ার্ক গুলোও কিন্তু দিব। আমরা যে ইংলিশ শিখতেছি ল্যাঙ্গুয়েজটা, আমরা কনভারসেশন করব, ডায়লগ করব, ইংলিশ টু বাংলা কনভারসেশন। এই কনভারসেশনটা পড়ে আপনাকে বাংলা করতে হবে। এই কনভারসেশনটা একজন একটু পড়েন তো দেখি, আমরা ইনস্ট্যান্ট কেউ কিছু করতে পারি কিনা। কনভারসেশন অন আর ডায়লগ অ্যাবাউট আ বুক ফেয়ার ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড। আপনি সম্প্রতি একটা বই মেলা পরিদর্শন করেছেন, সেই বই মেলাতে আপনি কি কি দেখেছেন বা বই মেলা সম্পর্কে এখানে একটা কনভারসেশন করতে হচ্ছে। এটা পড়েন তো, রাজু গুড আফটারনুন, এখান থেকে একটু পড়ে ফেলেন, পড়েন। স্যার আমি করবো। হ্যাঁ পড়েন, অবশ্যই আপনার কণ্ঠ ক্লিয়ার আছে, আপনি পড়েন। রাজু, গুড আফটারনুন। মিনা, হাউ আর ইউ? মিনা, আই এম ফাইন। হাউ অ্যাবাউট ইউ? Raju, fine. I went to your home, but I didn't find you. Where did you go yesterday evening? Mina, I went to the Ekushe Boimela. Raju, really? Did you went there alone? Mina, no. I went there with my elder brother. Raju, how was the Mina? Mina, it was a great arrangement with a big crowd. থ্যাংক ইউ। দেখেন আপনি খুব How ভালো many? পড়েছেন। এখানে কিন্তু আমাদেরকে একটু বাংলাটা পড়তে হবে। কার পাশে জানি শব্দ হচ্ছে, প্লিজ সাউন্ডটা একটু মিউট করে রাখেন। এখানে দেখেন বলছে যে, রাজু গুড আফটারনুন, শুভ বিকাল মিনা, হাউ আর ইউ, তুমি কেমন আছো মিনা? মিনা বলছে আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ, তোমার খবর কি? রাজু বলছে ফাইন, ভালো। আই ওয়েন্ট টু ইয়োর হোম, এটা কি বলছে? ডায়লগ অ্যাবাউট আ বুক ফেয়ার রিসেন্টলি ইউ হ্যাভ ভিজিটেড। এখানে দেখেন ইংলিশ টু বাংলা কনভারসেশন, এই যে কনভারসেশনটা বা ডায়লগটি না, এই ডায়লগ সম্পর্কে এখানে পড়ে পড়ে আপনাকে বাংলা করতে হবে। এটা করলে কি হবে জানেন, আমাদের যে রিডিং স্কিলটা, আমাদের 4টা স্কিল রয়েছে না বলেছিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এই রিডিং স্কিলটা আমরা কতটা রপ্ত করতে পারতেছি, কতটা আয়ত্ত করতে পারতেছি, সেই সম্পর্কে কিন্তু আমরা বুঝতে পারবো। এখানে দেখেন ঠিক নিচে বাংলা দেওয়া আছে। শুভ বিকাল মিনা, তুমি কেমন আছো? মিনা বলছে আমি ভালো আছি, তোমার কি অবস্থা? রাজু বলছে ভালো। গতকাল তোমার বাসায় গিয়েছিলাম কিন্তু তোমাকে পেলাম না, গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? মিনা বলছে একুশে বই মেলায়। রাজু বলছে সত্যি? তুমি কি সেখানে একা গিয়েছিলে? মিনা বলছে না, আমি আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম। রাজু বলছে কেমন লাগলো মেলা? মেলাটি তোমার কেমন লাগলো? কে বলছে? রাজু। মিনা বলছে অনেক ভিড়ের সাথে এটা একটা দারুণ আয়োজন ছিল। দেখেন এই যে জায়গাটা আমি পড়ছি না, এই বাংলাটা না দেখে আপনাকে এই ইংলিশটা পড়তে হবে। গুড আফটারনুন মিনা, হাউ আর ইউ? মিনা আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ? রাজু ফাইন, আই ওয়েন্ট টু ইউর হোম বাট আই ডিডন্ট ফাইন্ড ইউ। হোয়ার ডিড ইউ গো স্টারডে ইভিনিং? মিনা আই ওয়েন্ট টু দ্য একুশে বই মেলা। আমি একুশে বই মেলায় গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? একুশে বই মেলায়। তো আপনাকে এই জায়গাটা কি করতে হবে, এগুলো পড়ে পড়ে কিন্তু ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ করতে হবে। কি এটা আমরা পারবো তো? স্যার, দেখেন এই জায়গাটা আমরা অবশ্যই পারবো। কেন পারবো, তার মূল কারণ হচ্ছে আমরা এই যে বেসিক যে গ্রামার গুলো শিখছি, বাংলা টু ইংলিশ কোনটাই ছিলাম যেন, এই যে ইউজ টু এর ব্যবহার, এইটা যখন আমাদের সামনে ওই যে ডায়লগ বা কনভারসেশন, ওখানে একটি বাক্য আসলো, এমন একটি বাক্য, আর ইউ ইউজ টু ওয়ার্কিং ফ্রম হোম, আর ইউ ইউজ টু ওয়ার্কিং ফ্রম হোম, এটার বাংলা অর্থ কি হবে? এইটা আপনার ডায়লগের ভিতরে থাকলো, চলে আসলো। তো আমি যদি এখনই এটা না করে যাই, ওই ক্লাসগুলা কিন্তু আমি বুঝতে পারবো না। ওই রিডিং টেস্টে আমি যখন নিব, অর্থাৎ যখন একটু ভাইবা মতো করে নিব, একটা ডায়লগ আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সেটা ইংলিশ থেকে বাংলা করবেন। কখনো আমি বাংলা দিব, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। তো ওখানে ভালো কিছু করতে গেলে এই বেসিক জায়গাগুলো শিখে আসতে হবে। তো
তো দেখেন আজকে যেটা আমি পড়ালাম একটু আগে, এটা আমি দিয়ে দিব পিডিএফ শিট, আপনারা ওখান থেকে একটু হোমওয়ার্ক করবেন। হোমওয়ার্কটা কি ওইখানে পড়ে রাখবেন, বাংলা থেকে ইংলিশ পড়বেন, ইংলিশ থেকে বাংলা পড়বেন। আমি নেক্সট ক্লাসে যখন ক্লাসটা শুরু করব একেবারে শুরুতে ওখান থেকে আমি পড়াটা নিব, দেখি কে কতটুকু কমপ্লিট করতে পারছেন। তারপর দেখি উইল গেট ইউজ টু প্লাস ভার্বের পর আইএনজি। উইল গেট ইউজ টু প্লাস ভার্বের পর আইএনজি অর্থাৎ কি হবে, ভবিষ্যতে এটি ভবিষ্যতের পরিবর্তন বা মানিয়ে নেওয়ার কথা বোঝাতে ব্যবহৃত হয়। এটি ভবিষ্যতের পরিবর্তন বা মানিয়ে নেওয়ার কথা বলতে ব্যবহৃত হয়। তুমি ভোরে উঠতে অভ্যস্ত হয়ে যাবে যখন তোমার নতুন চাকরি শুরু করবে। তারা ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে। তারা ঠান্ডা আবহাওয়ায় কি হবে, অভ্যস্ত হবে। দেখেন এই যে ভবিষ্যতে যখন কোনো কাজ মানিয়ে নিবে এমন জায়গা বোঝাতে আমরা কিভাবে করব, এই যে উইল গেট ইউজ টু, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবেন প্লিজ। কি লিখলাম, উইল গেট ইউজ টু বোঝায় বা ভবিষ্যতে কেউ বা কিছু কোনো কাজ বা পরিস্থিতিতে অভ্যস্ত হয়ে যাবে এমন বোঝালে তখন উইল গেট ইউজ টু ব্যবহার করব। সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উইল গেট ইউজ টু প্লাস ভার্বের পর আইএনজি। যেমন ভবিষ্যতের পরিবর্তন বা মানিয়ে নেওয়ার কথা বোঝাতে এটি ব্যবহৃত হয়েছে। ইউ উইল গেট ইউজ টু ওয়াকিং আপ আর্লি ওয়ান্স ইউ স্টার্ট ইউর নিউ জব। তুমি ভোরে উঠতে অভ্যস্ত হয়ে যাবে যখন তোমার নতুন চাকরি শুরু হবে। কি বলছে, ইউ উইল গেট ইউজ টু ওয়াকিং আপ আর্লি ওয়ান্স ইউ স্টার্ট ইউর নিউ জব। তারা ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু। দেখেন প্রথমে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট এনেছি দে। যদি বুঝতে পারেন খুবই সহজ, এর থেকে সহজ আর হয় না। তারা ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে। আমি বলেছিলাম একটি বাক্যকে যখন আমরা বাংলা থেকে ইংলিশে অনুবাদ করব, ইংরেজিতে ট্রান্সলেশন করব, সর্বপ্রথম আমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো এই বাক্যে সাবজেক্ট হচ্ছে তারা, তারা ইংরেজি কি দে। তারপর আমার রুল অনুসারে কি বসাতে হবে, উইল গেট ইউজ টু। এই দেখেন উইল গেট ইউজ টু, এই জায়গাটা আমাকে বসাতে হবে, অর্থাৎ সাবজেক্ট বসিয়েছি দে, তারপর উইল গেট ইউজ টু, তারপর কি বসাতে হবে, ভার্বের পর আইএনজি, এই জায়গাটা মনে রাখবেন। আচ্ছা এখানে আমি আইএনজি বসিয়েছি ভার্বের পর, দে উইল গেট ইউজ টু লিভিং। এরপর কি, ঠান্ডা আবহাওয়ায়, ইন কোল্ড ক্লাইমেট অথবা ইন কোল্ড ওয়েদার। দেখছেন ভেঙে ভেঙে যখন করা হবে অঙ্ক করার মতো, ইংরেজিটা ওইভাবে করা যায়। অঙ্কে যেমন শিক্ষক একটি বড় অঙ্ক ভেঙে ভেঙে পার্ট পার্ট করে বুঝিয়ে আমাদের ছোট করে দেয়, সহজ করে দেয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও ঠিক তদ্রূপ। যখন আপনাদের ট্রান্সলেশন পার্টে ঢুকবো, রাইটিং এর উপরে ক্লাস নিব, স্পোকেনের উপরে ক্লাস নিব, এই ক্লাসগুলো একটু ভালোভাবে করেন। ওই ক্লাসগুলোতে আপনি বুঝতে পারবেন যে মস্ত বড় একটা বাংলা বাক্য কিভাবে অতি সহজে ইংলিশে ট্রান্সলেশন করা যায়। কি এটা যাবে তো, চেষ্টা করলে পারবেন সবাই? চেষ্টা করবো স্যার। অবশ্যই চেষ্টা করতে হবে সবাই, আমার কথার একটু সাড়া দিবেন, আমারও খুব ভালো লাগবে। কি হবে তাহলে এখানে, এখানে তারা ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে। মনে করেন আপনি আমেরিকাতে যাবেন অথবা আপনি শীত প্রধান দেশ রাশিয়ার সাইবেরিয়াতে যাবেন, 12 মাস সেখানে শীত থাকে, প্রচুর শীত। তো এখানে কি বলা হচ্ছে, বাড়িতে আপনাকে কেউ বলছে যে তুমি যদি ওখানে যাও ওখানে ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে। কি হবে, ভবিষ্যতে অভ্যস্ত হয়ে যাবে এমন কিছু বোঝালে তখন এই যে উইল গেট ইউজ টু বোঝায় যে ভবিষ্যতে কেউ কিছু কোনো কাজে অভ্যস্ত হয়ে যাবে, কোনো কাজে কি হবে, অভ্যস্ত হয়ে যাবে, তখন আমরা কিন্তু উইল গেট ইউজ টু ব্যবহার করব। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর উইল গেট ইউজ টু, তারপর ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। দেখছেন এখানে কিন্তু আমরা দেখতে পেলাম, দেখেন আমরা ইউজ টু এর ব্যবহার দিয়ে কত কিছু করলাম, অ্যাম টু, ইজ টু, আর টু ইউজ টু, অ্যাম ইজ আর ইউজ টু, শুধু ইউজ টু, ডিড যুক্ত ইউজ টু। এখন আমরা করতেছি সাবজেক্ট প্লাস উইল প্লাস গেট ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। অর্থাৎ এই বাক্যগুলো আমরা যদি শিখতে পারি, আমাদের সামনে যখন এই ধরনের কোনো কথা আসবে, আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম, তুমি ভোরবেলায় উঠতে অভ্যস্ত হয়ে যাবে, সে এই সফটওয়্যার, সে কি এই সফটওয়্যার ব্যবহার করতে অভ্যস্ত, তারপর কি, আমি বড় শহরে থাকতে অভ্যস্ত নই, আমি ভোরে উঠতে অভ্যস্ত, তারা কি আগে এখানে থাকতো। অর্থাৎ এই ধরনের বাক্যগুলা সব ইউজ টু এর ব্যবহার। এই জন্য আজকের এই ক্লাসের নাম দিয়েছি ইউজেস অফ ইউজ টু ভার্ব, অর্থাৎ ইউজ টু ভার্বের বিস্তারিত ব্যবহার। দেখেন এর প্রত্যেকটি ক্লাস আপনাদের যেভাবে ক্লাস নিচ্ছি, এখান থেকে যদি আপনারা না বুঝতে পারেন, হয়তো অন্য কোথাও আপনারা ওইভাবে সহজে বুঝতে পারবেন না। অনেক কথা বলে অনেক পরিশ্রম করে আপনাদেরকে বুঝিয়ে দেই। আপনার কি এই পড়াগুলা কি কোনো উপকারে আসে, এগুলা কি বুঝতে পারেন আমার পড়াটা? জি স্যার, বুঝতে পারি। থ্যাংক ইউ। যদি কখনো বুঝতে না পারেন সঙ্গে সঙ্গে আমাকে কোশ্চেন করবেন, একটি বলবো বিষয় স্যার। আমি আরো 10 বার করে বুঝাবো যদি বুঝতে না পারেন, কিন্তু না বুঝে জি। এখান থেকে কেউ চলে যাবেন না।
কারণ এখানে আমরা সবাই ভর্তি হয়েছি আমরা ইংরেজিটা শেখার জন্য। এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে অনেক কঠিন মনে হইতো, এখন থেকে আর কঠিন মনে হবে না। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট। তারপর দেখেন কি বলছে, নেগেটিভ ফর্মে যখন আমরা অভ্যস্ত হব তখন কি হবে, আমি রাতে কাজ করতে অভ্যস্ত হতে পারবো না। আমি রাতে কাজ করতে I অভ্যস্ত will হব। not. আর এখন আমি কি বলেছি, নেগেটিভ করেছি। একই জিনিস দেখেন, শুধু ওই উইল নট কে, ওই উইল কে ওখানে উইল নট করতে হবে। আর উইল নট কে বলা হচ্ছে ওন্ট। এই যে দেখেন ব্র্যাকেটে লিখে দিয়েছি, উইল নট কে বলা Won't. হচ্ছে ওন্ট। আমি রাতে কাজ করতে অভ্যস্ত হতে পারবো না, সে I will শব্দপূর্ণ, not get. সে শব্দপূর্ণ এলাকায় থাকতে অভ্যস্ত হবে না, সে I will not get রাতের used বেলায় to ভাত it. খেতে অভ্যস্ত হবে না। অর্থাৎ এই বাক্যগুলো আমরা করব। আই ওন্ট গেট ইউজ টু ওয়ার্কিং এট নাইট, সে শব্দপূর্ণ এলাকায় থাকতে অভ্যস্ত হবে না। শি ওন্ট গেট ইউজ টু লিভিং ইন আ নয়েজি এরিয়া। অর্থাৎ আমরা যখন এই কোনো কাজ অভ্যস্ত হতে পারবো না মানে ভবিষ্যতে, যেমন আপনাকে আমি যদি বলি যে আগামী মাস থেকে আপনাকে রাতের বেলায় না খেয়ে থাকতে হবে, আগামী সপ্তাহ থেকে আপনাকে প্রতিদিন 10 ঘন্টা পরিশ্রম করতে হবে, এই ধরনের বাক্যগুলো ভবিষ্যতে অভ্যস্ত হবে অথবা হবে না, অ্যাফার্মেটিভ বা নেগেটিভ। তো এখানে আমরা নেগেটিভ দেখতেছি কিভাবে হবে, সাবজেক্ট প্লাস উইল নট অথবা যেটাকে বলা হচ্ছে ওন্ট প্লাস গেট ইউজ টু প্লাস ভার্বের পর আইএনজি। আবার দেখি, দেখেন সে শব্দপূর্ণ এলাকায় থাকতে অভ্যস্ত হবে না। she won't Should get not. used to, she won't get used to কি লিভিং ইন আ নয়েজি এরিয়া। Noisy area. আমি রাতে কাজ করতে অভ্যস্ত হতে পারবো না। আই ওন্ট I গেট won't ইউজ টু get used to ওয়ার্কিং work. এট নাইট। আই ওন্ট গেট ইউজ টু ওয়ার্কিং এট নাইট। আমি রাতে কাজ করতে অভ্যস্ত হব না। এইটা যখন দেখেন, এইটা যদি আপনি বুঝে থাকেন, এর মাত্র 1 ইঞ্চি নিচে দেখেন কি আছে। এটা যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন কি আসবে, শুধু ওই উইলটা, ওখানে ওন্ট দেওয়া যাবে না, ওখান থেকে নট বাদ দিয়ে শুধু উইলটা প্রথমে বসিয়ে দিলেই কিন্তু আমার কার্য কমপ্লিট। কিভাবে, তুমি কি প্রতি সপ্তাহে ভ্রমণ করতে অভ্যস্ত হয়ে যাবে, সে কি তার Will you get used to ইয়েস, traveling উইল ইউ গেট every week? ইউজ টু ট্রাভেলিং এভরি উইক, সে কি তার নতুন সময়সূচিতে অভ্যস্ত হয়ে যাবে, সে কি তার Will he নতুন get used সময়সূচিতে to অভ্যস্ত new হয়ে যাবে, উইল schedule? হি গেট ইউজ টু হিজ নিউ শিডিউল। দেখেন এই জায়গাটা যদি বুঝতে পারেন তাহলে প্রত্যেকটা বাক্য আমরা কিন্তু ভালোভাবে শিখতে পারলাম। কিভাবে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, এবং ইন্টারোগেটিভ থেকে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। আমি প্রথমে আপনাদের ওই বিষয়টা দেখিয়ে নিয়েছি কেন, আমি ভাত খাই, আমি ভাত খাই না, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই না। অর্থাৎ এই জায়গাটা যখন আপনি কভার করতে পারবেন, এই জায়গাগুলো আপনি ভালোভাবে কভার করতে পারবেন। আমার একটি কথা মনে রাখবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা বাংলা ল্যাঙ্গুয়েজে যাই হোক না কেন, একটা বাক্যকে 4 ভাবে বলা যায়। আর শুধু 4 ভাবে না, এটা 30 রকম ভাবে বলা যায়, 30 ভাবে। এটা মডাল ভার্ব ব্যবহার করা যায়, এখানে টেন্স ব্যবহার করা যায়, সেমি মডাল ব্যবহার করা যায়। নেক্সট ক্লাসে আমি এটা দেখাবো যে একটি বাক্যকে কিভাবে আমরা 30 ভাবে এটা কনভার্ট করতে পারি, 30টা নিয়মে এটা আমরা বলতে পারি। অর্থাৎ টেন্সের পরিবর্তন করে মডাল এবং সেমি মডালের পরিবর্তন করে। Yes, yes, sir. That's good for us. হ্যাঁ হ্যাঁ, এইটা এবং এইভাবে এগোবো, দেখবেন এটা প্র্যাকটিক্যাল ওয়ে। এবং এই যে আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি না, এই যে দেখবেন একটা ডায়লগ দিয়েছি, ওই ডায়লগটার ইংলিশ পড়ে বাংলা করার চেষ্টা করবেন, বাংলাটা দেখবেন না, উত্তর ওখানে দেওয়া আছে, কিন্তু আপনি যখন পারবেন না তখন দেখে নিবেন। বাংলা থেকে ইংলিশ করার চেষ্টা করতে হবে, ইংলিশ থেকে বাংলা করার চেষ্টা করতে হবে। আমরা সঙ্গে সঙ্গে 2 থেকে 3 মাসের ভিতরে ল্যাঙ্গুয়েজটা খুবই ভালোভাবে শেখা যায়, যদি একটু মনোযোগিতার সঙ্গে, যদি একটু লেগে থাকা যায়। 3 মাস খুব ভালোভাবে লেগে থাকতে হবে। কোয়েশ্চেন করব কিভাবে, তুমি কি প্রতি সপ্তাহে ভ্রমণ করতে অভ্যস্ত হয়ে যাবে, উইল ইউ গেট ইউজ টু ট্রাভেলিং এভরি উইক। তো এখান থেকে দেখেন মাত্র 2টা বাক্য দেওয়া আছে, তুমি কি প্রতি সপ্তাহে ভ্রমণ করতে অভ্যস্ত হয়ে যাবে, সে কি তার নতুন সময়সূচিতে অভ্যস্ত হয়ে যাবে। এই ধরনের এই 2টা বাক্য আপনারা নিয়ম রুল ঠিক রেখে শুধু বাক্যের একটু চেহারা পরিবর্তন করে দিবেন। অর্থাৎ অঙ্কের নিয়ম সূত্র ঠিক থাকবে, শুধু সংখ্যা পাল্টাই দিতে হবে। দিয়ে এইখান থেকে কয়েকটি বাক্য আপনারা বাড়ি থেকে একটু রেডি করে রাখবেন। কি করতে হবে, বাড়ি থেকে একটু রেডি করে রাখবো। এই ইউজ টু এর পরপর যে ভার্ব রয়েছে একই সঙ্গে রিলেটেড, সেই ভার্বটার নাম হচ্ছে বেসিক কনসেপ্ট অ্যাবাউট সেমি মডাল অক্সিলারিজ ভার্ব। দেখেন মডাল অক্সিলারি Actually, ভার্ব কেমন হয় আর সেমি মডাল অক্সিলারি ভার্ব কেমন হয়, আমরা সেই বিষয়গুলো একটু দেখব। মডাল অক্সিলারি ভার্ব কেমন হয় এবং সেমি মডাল অক্সিলারি ভার্বটা কেমন হয়, খুব ভালোভাবে খেয়াল করবেন। সেমি মডাল অক্সিলারি ভার্বস বা কোয়াজি মডাল, দেখেন সেমি মডালকে বলা হচ্ছে কোয়াজি, এই কোয়াজি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক।
কোয়াজি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। মনে রাখবেন, আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন আমরা কোয়াজি প্যাসিভ করব। কোয়াজি প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে অর্ধেক প্যাসিভ। তো এই জায়গাটা একটু পড়ে ফেলেন তো একজন, কেবল কে জানি পড়ছিলেন সে বাদে। এখানে অন্য একজন একটু পড়েন দেখি, আমি সবার কণ্ঠ একটু স্যার, শুনতে চাই। হ্যাঁ পড়েন, খুব সুন্দরভাবে এটা পড়ে ফেলেন। সেমি মডাল অক্সিলারি ভার্ব বা কোয়াজি মডাল ভার্ব এমন কিছু ভার্ব যেগুলো মডাল অক্সিলারি ভার্বের মতো আচরণ করে, তবে কিছু ক্ষেত্রে সাধারণ ভার্বের বৈশিষ্ট্য ধারণ করে। এদের প্রধানত ব্যবহার করা হয় মতামত, অনুমতি, বাধ্যবাধকতা, সম্ভাবনা, ইচ্ছা ইত্যাদি প্রকাশ করতে। করতে। আর না, আপনি সাধারণত আবারও সেমি পড়েন, মডাল এটা নিচে অক্সিলারি যাওয়ার ভার্বে দরকার নেই, এখানে এই লাইনগুলো আবারও পড়ে ফেলেন, সেমি মডেল অক্সিলারি ভার্বস, এবার বুঝে বুঝে পড়েন। সেমি মডাল সেমি মডাল অক্সিলারি ভার্ব বা কোয়াজি মডাল অক্সিলারি ভার্ব এমন কিছু ভার্ব যেগুলো মডাল অক্সিলারি ভার্বের মতো আচরণ করে, তবে কিছু ক্ষেত্রে সাধারণ ভার্বের বৈশিষ্ট্য ধারণ করে। এদের প্রধানত ব্যবহার করা হয় মতামত, অনুমতি, বাধ্যবাধকতা, সম্ভাবনা, ইচ্ছা ইত্যাদি প্রকাশ প্রকাশ করতে। করতে। ধন্যবাদ। দেখেন, আমরা এর আগে মডাল ভার্বটা পড়েছি, মডাল ভার্বের কার্যকারিতা কি, মডাল ভার্ব কেমন আচরণ করে, মডাল ভার্ব আমাদের কেন কাজে লাগবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটি ক্লাসে দেখেছি। এখন এই মডালের সঙ্গে সঙ্গে আমাদের এই বিষয়টাও খুব ভালো করে দেখতে হবে, সেই বিষয়টা হচ্ছে সেমি মডাল। এই সেমি মডাল ভার্বটি কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ এইটা একটা বিরাট ভূমিকা পালন করে, এবং এই সেমি মডালটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি, অনেক জায়গাতে কিন্তু আমরা কথা বলতে পারবো খুব ইজিলি। কিসের মাধ্যমে? এই সেমি মডালটা ব্যবহার করে। তো এই সেমি মডাল ভার্বটা কেমন হয়, এইটা কেন কাজে লাগবে, সেমি মডাল আমরা কিভাবে শিখবো, সেই জায়গাটা একটু আমরা দেখি। সেমি মডাল ভার্বটা আপনি দুইবার পড়ে ফেলেছেন খুব সুন্দরভাবে। অর্থাৎ বলা হচ্ছে যে সেমি মডাল অক্সিলারি ভার্ব বা কোয়াজি মডাল ভার্বস, এটাও কিন্তু প্রায় অর্ধেক মডাল বা অর্ধেক মডালের মতো আচরণ করে। এমন কিছু ভার্ব আছে যেগুলা মডাল অক্সিলারি ভার্বের মতো আচরণ করে, তবে কিছু ক্ষেত্রে সাধারণ ভার্বের বৈশিষ্ট্য ধারণ করে। এদের প্রধানত ব্যবহার করা হয় মতামত, অনুমতি, বাধ্যবাধকতা, সম্ভাবনা ইত্যাদি প্রকাশ করতে। আমি এখানে কয়েকটা কথা বলেছি। কি কি কথা বলেছি? সেই কথাগুলো হচ্ছে মতামত, বাধ্যবাধকতা, অনুমতি, আরেকটা যেন কি বলেছি, অর্থাৎ কি আরেকটা কি বলেছি বলেন তো? সম্ভাবনা। সম্ভাবনা। তো এই যে বাক্যগুলো আমি বললাম, এই বাক্যগুলো কি হবে, আমরা সেমি মডাল ভার্ব ব্যবহার করে করতে পারবো। এবং স্যার, সব আমি এটা অনেক ব্যবহার করি আমার হ্যাঁ, স্কুলে। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। দেখেন, এটা নিড আমাদের টু প্র্যাকটিক্যাল লাইফে দরকার। হ্যাঁ, গুড, নিড টু জেন্টেল। ইয়েস ইয়েস, অবশ্যই এগুলো ব্যবহার করতে হয়। আপনি যখন এই ভাষাটা শিখে কথা বলার ভিতরে মাঝে মাঝে একটু ইংলিশ ব্যবহার করবেন, দুই একটি বাক্য টোটালি ইংলিশে বলার চেষ্টা করবেন, কোনো একটা সময় দেখবেন আপনার মুখে ফ্লুয়েন্সি চলে আসছে প্রচুর পরিমাণে। আপনি যদি কখনো ফরেন কান্ট্রিতে যান, কখনো আইএলটিএস দিতে চান, বা আমাদের দেশে থেকেই আপনি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে চান, এই প্রয়াসটা, ইচ্ছাটা আপনাকে একটু হেল্প করবে। কি হেল্প? আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। দেখেন, প্র্যাকটিস ছাড়া, এই যে বলছেন আপনি স্কুলে ব্যবহার করেন, শুনে খুবই ভালো লাগলো। তো প্র্যাকটিস ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসে না, চেষ্টা ছাড়া কখনো কিন্তু সফলতা আসবে না। তো আমাদেরকে এটা কথার ভিতরে, আমরা যখন কথা বলবো, কথার ফাঁকে ফাঁকে এগুলো ব্যবহার করতে হবে। সাধারণত সেমি মডাল অক্সিলারি ভার্বস নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, ইউজ টু। ভালোভাবে দেখবেন, সেমি মডাল অক্সিলারি ভার্ব কি কি? নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, ইউজ টু। ব্যবহার বিশ্লেষণ: নিড টু, প্রকাশ, প্রয়োজন বা বাধ্যবাধকতা বোঝাতে। উদাহরণ দেখি আমরা, উই নিড টু গো দেয়ার, অর্থাৎ আমার এখন বাইরে যাওয়া প্রয়োজন, এখানে আমি নিড টু ব্যবহার করব। ওই যে আপনি বলছেন আপনি নিড টু এর ব্যবহার করেন, এই জায়গাটা দেখেন, উই নিড টু গো দেয়ার। আমার এখন একটি মিষ্টি খেতে ইচ্ছা করছে বাজার থেকে কিনে এনে, তো আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে বা আপনার বাবার সামনে আপনি বলবেন যে আই নিড টু ইট সুইটস, আই নিড টু গো দেয়ার, I need to buy a mobile phone, I need to buy a car, I need to buy a nice dress। অর্থাৎ এখানে নিড টু ব্যবহার করে দরকার বা প্রয়োজন এমন বোঝালে আমরা নিড টু ব্যবহার করব। আর যখন একই কথা নেগেটিভ করব, তখন ওই নিডের পরে নট দিবেন, নিড নট টু। কি বলবো? নিড নট টু, উই নিড নট টু গো দেয়ার, উই নিড নট টু গো দেয়ার, অর উই ডোন্ট নিড টু গো দেয়ার। দেখেন, উই নিড নট টু, আর যখন এখানে শর্ট ফর্মে লিখবো তখন উই ডোন্ট নিড টু, উই ডু নট, উই ডু নট নিড টু। মনে রাখবেন, প্রোনাউনের পরে নট আর নাউনের আগে নট। আচ্ছা, আসার সেখানে যাওয়ার প্রয়োজন নেই।
আসার না, এখানে আমাদের হবে। উই নিড নট টু গো দেয়ার। তারপর দেখেন ডেয়ার টু এর ব্যবহারটা কোথায় করব? যখন সাহস বা চ্যালেঞ্জ প্রকাশ করবে তখন কিন্তু আমরা ডেয়ার টু ব্যবহার করব। সাহস বা এই চ্যালেঞ্জ। শব্দটা স্যার প্রথম শুনলাম মনে হয় আমি, ডেয়ার টু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেয়ার টু, এটার খুব ভালো ব্যবহার দেখবেন। এটা কোথায় ব্যবহার করব দেখেন, সে কঠিন পরিস্থিতিতেও সত্য কথা বলার সাহস রাখে, সে অন্ধকারেও ঘরের ডেয়ার বাইরে যাওয়ার টু। সাহস রাখে, সে অন্ধকারেও ঘরের বাইরে যাওয়ার সাহস রাখে, সে নদীতে সাঁতার কাটার সাহস রাখে। আমরা কিন্তু অনেকে নদীর কথা শুনলে ভয় পাই, কুমির আছে সেখানে, সাঁতার কাটতে সাহস পাই না। কিন্তু সে নদীতে, অর্থাৎ কঠিন পরিস্থিতিতে চ্যালেঞ্জ প্রকাশ করলে তখন আপনি এটা ব্যবহার করবেন, চ্যালেঞ্জ ডেয়ার টু। প্রকাশ করো। যেমন হি ডেয়ার্স টু স্পিক দ্য ট্রুথ ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশনস। দেখেন এখানে ডেয়ার্স টু কেন হয়েছে, কারণ এই ডেয়ারটা কিন্তু এখানে মেইন ভার্ব, এবং এই ডেয়ারের হুম সঙ্গে এস যুক্ত করা হয়েছে কারণ বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই জন্য কিন্তু এখানে ডেয়ারের সঙ্গে এস হবে, নিডস টু, ডেয়ার্স টু। অর্থাৎ হি ডেয়ার্স টু স্পিক দ্য ট্রুথ ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন। সে কঠিন পরিস্থিতিতেও সত্য কথা বলার সাহস রাখে। নেগেটিভে কি হবে? শি ডেয়ার নট টু স্পিক দ্য ট্রুথ ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন, অথবা হি ডাজ নট ডেয়ার টু স্পিক দ্য ট্রুথ ইভেন ইন ডিফিকাল্ট। এই একটি রুল মনে রাখবেন এখানে, এই যে বলছে হি ডেয়ার টু স্পিক দ্য ট্রুথ, তাই বলেছিলাম এই ইভেন যে ইন তার ডিফিকাল্ট আসার প্রয়োজন নেই। সিচুয়েশন। হি উই নিড নট টু গো দেয়ার, আমাদের সেখানে যাওয়ার প্রয়োজন নেই, অথবা উই ডোন্ট নিড টু গো দেয়ার। এই দুই ভাবে আপনারা বাক্যগুলো আমাদের সাজাতে পারবেন। অর্থাৎ এখানে আমরা প্রথমে দেখলাম ডেয়ার টু, এবার দেখলাম হচ্ছে ডেয়ার টু এর আগে দেখেছি কি বলেন তো, নিড টু। নিড টু এবং ডেয়ার টু। এখন আমরা দেখবো হ্যাভ টু এর ব্যবহার, এটা আমাদের খুবই কাজে লাগে। বাধ্যবাধকতা অথবা কর্তব্য বোঝাতে কর্তব্য হ্যাভ টু বোঝাতে। ব্যবহার করা হয়। বাধ্যবাধকতা অথবা কর্তব্য বোঝাতে হ্যাভ টু এর ব্যবহার করা হয়। হ্যাড টু ফিনিশ। আমাকে কালকের মধ্যেই এই কাজ শেষ করতে হবে। আপনি স্কুলের খাতা দেখতেছেন, খাতা দিয়েছে 200 খাতার সময় হচ্ছে মাত্র 5 দিন। বোর্ডের খাতা পেয়েছেন, এই খাতাগুলো আপনাকে দেখে আবার জমা দিতে হবে। তো বলছে যে কালকের মধ্যেই আমাকে খাতা জমা দিতে হবে, কালকের মধ্যেই তাকে আসতে হবে, আজকেই আমাকে কাজটি করতে হবে। এই ক্ষেত্রে আপনি হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করতে পারেন। সাবজেক্ট অনুসারে হ্যাভ টু, হ্যাজ টু হবে। আমাকে কালকের মধ্যে এই কাজ করতে হবে, আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। দেখেন আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো, আমাকে কালকের মধ্যে এই কাজটি শেষ করতে হবে। আমাকে কালকের মধ্যে এই কাজটি শেষ করতে হবে না, আই হ্যাভ নট টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। অথবা আরেকভাবে বলা যায়, আই ডোন্ট হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। আই ডোন্ট হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। আমাকে কালকের মধ্যে এই কাজ শেষ করতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। অর্থাৎ এখানে আমরা হ্যাভ নট টু বা হ্যাজ নট টু ব্যবহার করে নেগেটিভ করতে পারি। সুমন সরকার, আপনি একটু বলেন, এই যে আজকে যা পড়ালাম এখানে কোনো ত্রুটি আছে বা বুঝতে কোনো সমস্যা আছে? থাকলে বলবেন। আমি কিন্তু ক্লাসটা আজকে খুবই মানে টাইম নিয়ে নিব, এবং আপনারা যেন প্রত্যেকটি বিষয় ধরতে পারেন আমি সেভাবেই নিব। সবাই একটু কথা বলবেন, মনি আক্তার, সুমন, অর্থাৎ আরাধ্যা একটু বলো। সুমন সরকার, আপনি একটু বলেন প্লিজ। এই যে আমি যতদূর বুঝালাম এখানে কোথাও কোনো সমস্যা আছে? ডেয়ার টু এর ব্যবহার, হ্যাভ টু এর ব্যবহার, নিড টু এর ব্যবহার, প্রতিনিয়ত কিন্তু এই বাক্যগুলো আমাদের বলা লাগে, আমরা কিন্তু প্রয়োজন বোধ করি, কিন্তু এটা আমরা কিভাবে ইংলিশে বলবো এটা আমরা বুঝতে পারি না। তো এই প্রত্যেকটা ক্লাস করবেন, ক্লাস করার পরে রাত্রে আবার এগুলো একটু রিভিশন নেবেন, দিনের বেলা এগুলো একটু আপনারা একটু দেখবেন, এই পিডিএফটা দেখবেন, আমার ক্লাস রেকর্ড দেখবেন। তো এখানে আমরা কি দেখলাম, নিড টু দেখেছি, ডেয়ার টু দেখেছি, হ্যাভ টু হ্যাজ টু দেখেছি, হ্যাভ টু হ্যাজ টু এর নেগেটিভ দেখেছি। এবার দেখেন সেই ইউজ টু আবার আমরা একটু দেখবো এখন। ইউজ টু অর্থাৎ অতীতের অভ্যাস বা অবস্থা বোঝালে ইউজ টু ব্যবহার করা হয়, অতীতের অভ্যাস বা অবস্থা বোঝালে। যেমন সে ছোটবেলায় ক্রিকেট খেলতো, হি ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং। দেখেন হি ইউজড টু, এখানে ইউজ এর পরে কিন্তু ইডি যোগ করা হয়েছে, নট ইউজ। এটা কিন্তু একটা ডি চলে আসবে, ইউজড টু। হি ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং, সে ছোটবেলায় ক্রিকেট খেলতো। হি ইউজড নট টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং, হি ডিড নট ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং, সে ছোটবেলায় ক্রিকেট খেলতো না। সেমি মডাল অক্সিলারি এর ব্যবহার দিয়ে আমরা এগুলো করব। এবার মেইন ভার্বের মতো কিভাবে বলছে, এই যে নিড টু, হ্যাভ টু এর পরে সাধারণ ভার্বের ইনফিনিটিভ অর্থাৎ টু যুক্ত ভার্ব ব্যবহার করা হয়। ইনফিনিটিভ কি আপনাদের মনে আছে? মনে রাখবেন ভার্বের পরে টু থাকলে ইনফিনিটিভ মানে টু যুক্ত ভার্ব, ভার্বের আগে টু থাকবে। যেমন এই জায়গাটা দেখেন, এই যে টু টু গো। যুক্ত ভার্ব না, এই জায়গাটা দেখেন খুব ভালোভাবে, টু গো। এই বাক্যটা কি, আই নিড টু গো নাও। এর অর্থ কি বলতে পারেন? আই নিড টু গো নাও, কেউ বলতে পারবেন এর বাংলা অর্থ কি? আমার যাওয়া দরকার। হ্যাঁ বলো বলো।
আমার এখন যাওয়া দরকার। থ্যাংক ইউ। আই নিড, একদমই ঠিক বলেছো। হ্যাঁ, আই নিড টু গো নাও, আমার এখন যাওয়া দরকার। নিড মানে হচ্ছে প্রয়োজন বা দরকার, নিড টু। তো দেখেন এই নিড মানে প্রয়োজন বা দরকার, কিন্তু এখানে গো ভার্বের বাম পার্শ্বে একটি টু বসেছে, অর্থাৎ টু গো। যেমন আই ওয়ান্ট টু ইট, এই জায়গায় আমি একটু লিখলাম, দেখেন আই ওয়ান্ট, WANT, আই ওয়ান্ট টু ইট, EAT। এটার অর্থ কি হলো? আই ওয়ান্ট টু ইট। এই জায়গাটা খুব একটু ভালোভাবে আমরা একটু দেখবো। দেখেন এই যে আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট, এই জায়গায় আরো কিছু আপনি দিতে পারেন, কি খেতে চাই? আই ওয়ান্ট টু ইট রাইস, RICE। দেখছেন, আই ওয়ান্ট টু ইট রাইস, কখন খেতে চান? ইন দা মর্নিং, ইন দা, THE, ইন দা মর্নিং, MORNING। খুব ভালোভাবে দেখেন, আই ওয়ান্ট টু এই পর্যন্ত ছিল বাক্য, একটু বাড়িয়ে বললাম আই ওয়ান্ট টু কি, ইট রাইস, আমি ভাত খেতে চাই। কখন খেতে চাই? ইন দা মর্নিং, ইন দা মর্নিং। কোথায় বসে খেতে চান? অ্যাট মাই রুম বা ইন মাই রুম। অ্যাট দেন এখানে, অ্যাট মাই রুম, আমার রুমে বসে খেতে চাই, আমার রুমে বসে খেতে চাই। আপনি কি দিয়ে খাবেন? উইথ মাই হ্যান্ড, অথবা উইথ দ্য স্পুন, চামচ দিয়ে খেতে চাই, উইথ দা স্পুন, SPOON। দেখছেন বাক্য কিভাবে বড় করতে হয়? এটাকে অ্যাডভার্বিয়ালস বলে। ছোট্ট একটি বাক্য ছিল, আই ওয়ান্ট টু ইট, তারপর কি করলাম? আই ওয়ান্ট টু ইট রাইস, কখন খেতে চাই? ইন দা মর্নিং। কোথায় বসে খেতে চাই? অ্যাট মাই রুম, আমার রুমে বসে। কিভাবে খেতে চাই? উইথ দা স্পুন, চামচের দ্বারা। কি খেতে চাই? এখানে আপনি আরো ব্যবহার করতে পারেন সবজি দিয়ে বা মিষ্টি দিয়ে বা টক জাতীয় কোনো জিনিস। এখানে বাক্যটা শুধু বড় করা যায়, প্রেপোজিশন, অ্যাডভার্বিয়ালস। আমরা বাক্য ছোট ছোট করে কথা বলি, কিন্তু বড় বড় বাক্য কিভাবে লিখবো? একটি বাক্য দিয়ে একটি পৃষ্ঠা লিখে দেওয়া যায়, এমন ভাবেও বাক্য তৈরি করা শিখাবো আপনাদের। তো এখানে কি করলাম? নিড টু, হ্যাভ টু এর পরে আমরা ইনফিনিটিভ দেখলাম, আই নিড টু গো নাও, আমার এখন যাওয়া প্রয়োজন। মডাল অক্সিলারি এর মতো ব্যবহার দেখেন, ডেয়ার, নিড টু কিছু কিছু ক্ষেত্রে মডাল অক্সিলারি এর মতো সরাসরি ভার্বে ব্যবহার করতে পারে। যেমন হি নিড নট অ্যাপোলোজাই, তার ক্ষমা চাওয়ার দরকার নাই। টেন্স এর ব্যবহারে সেমি মডাল গুলোর সাথে টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। আই হ্যাড টু লিভ আর্লি ইয়েস্টারডে, দেখেন আই হ্যাড টু লিভ, এখানে হ্যাভ টু থেকে কিন্তু হ্যাড টু করা হয়েছে। গতকাল আমাকে খুব সকালে বের হতে হয়েছিল। অর্থাৎ এখানে আমরা কি করেছি? এটা টেন্সের ব্যবহারেও কিন্তু ওখানে পরিবর্তন করতে পারি। সেমি মডাল অক্সিলারি ভার্ব গুলো বিশেষ পরিস্থিতিতে মডাল অক্সিলারি ভার্ব এবং সাধারণ ভার্বের ভূমিকা পালন করে। এগুলো সঠিক ব্যবহার ইংরেজি ভাষার বিভিন্ন জটিল প্রশ্নকে সহজ করে দেয়। আরাধ্যা, তুমি আমার এই কথাগুলো কি ভালোভাবে নিতে পারছো? তোমার ক্লাস পাঠ্য বইতে কিন্তু মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব এগুলো রয়েছে, একটু সাড়া দিতে হবে। এখানে তুমি কোশ্চেন করবা, প্রত্যেকটা বিষয় আমাকে প্রশ্ন করবা, স্যার আমি এই জায়গাটা বুঝতে পারিনি। আর যদি বুঝে থাকো কোশ্চেন করার দরকার নাই, না বুঝলে এখানে বারবার প্রশ্ন করবা, স্যার এটা কি হবে, ওইটা কি হবে। প্রত্যেকটা বিষয় কিন্তু আমি ইনস অ্যান্ড আউটস, খুঁটিনাটি সব কিন্তু দেখাবো এখানে। দেখো এই ক্লাসটার পরে আমি চেয়েছিলাম এইটা একটু নিতে, তো আমি স্টার্ট করি একটু, এটা স্টার্ট করে রাখি, পরের দিন কিন্তু এটা পড়াবো। আমি আজকে দেখিয়েছি যে মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব, তারপর ওখানে দেখিয়েছি যে হ্যাভ টু, হ্যাজ টু, ইউজ টু ভার্বের ব্যবহারটা। আমাদের আজ চ্যাপ্টার ক্লাসটির নাম ছিল যে ইউজেস অফ ইউজ টু। এরই প্রেক্ষিতে, এরই সূত্র ধরে আমাদের আরেকটি ভার্ব পড়তে হবে, ইউজ অফ পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের বাংলা কি কেউ বলতে পারবেন? এনিওয়ান ক্যান সে? পজিটিভ ভার্বের বাংলাটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্বের বাংলাটা কি হবে? প্রযোজক ক্রিয়া। যেমন একবার এক শিক্ষার্থী পরীক্ষায় আমি তোমাকে খাওয়াই এর ইংরেজি সে অনুবাদ করেছিল আই ইট ইউ। এটার বাংলা কি অর্থ হয় বলেন তো? আই ইট ইউ এটা বললে কি বোঝায়? হ্যাঁ, আমি তোমাকে খাই। তোমার সাউন্ডটা খুব কম আসতেছে, মোবাইলের সাউন্ডটা একটু বাড়িয়ে নাও ল্যাপটপে। এখানে কি বলছে? তাকে দেওয়া হয়েছিল পরীক্ষায় এভাবে লিখতে হবে, আমি তোমাকে খাওয়াই, কিন্তু সে লিখেছিল আই ইট আই ইউ। ওয়ান্ট। আই ইট ইউ এটার বাংলা অর্থ হয়ে গিয়েছিল আমি তোমাকে খাই। তো একজন মানুষকে আরেকজন মানুষকে চিবিয়ে খেতে পারে, কিন্তু অর্থটা তাই হয়ে গেল। অর্থাৎ আগের স্যার বাক্যে, এটা হবে আই ওয়ান্ট টু ইট ইউ। হ্যাঁ আমি ওই জায়গাটা আপনাকে শিখাতে চাচ্ছি। যেমন মা শিশুকে ভাত খাওয়ায়, মা কিন্তু তখন নিজে খায় না, মা শিশুকে চাঁদ দেখায়। আমি বাজার থেকে আমার চুল কাটিয়ে এসেছি, আমি নিজে নিজে চুল কাটিনি, আমি আমার বাড়িটিতে রং করিয়েছি। এই বাক্যগুলো আমরা কিভাবে করব? এগুলাকে বলা হচ্ছে কজেটিভ ভার্ব। কি বলা হচ্ছে বলেন তো? পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব। আগের বাক্যে দেখা যাচ্ছে খাওয়ার কাজটা সাবজেক্ট করে না,
পরে হচ্ছে অবজেক্ট, তাই এক্ষেত্রে ইট দিলে সাবজেক্ট নিজে ওই কাজটি করে, অর্থাৎ আই ইট ইউ, এখানে আই যে সাবজেক্ট ও নিজেই কিন্তু ওই লোকটাকে খায় এমন বুঝাচ্ছে, আমি তোমাকে খাই। ওই শিক্ষার্থী ভার্ব নিয়ে ভুল করার কারণে এই পজিটিভ ভার্ব চিনতে পারে নাই, যার কারণে সে ভুল করেছে। এই ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয়, সেটাই হচ্ছে পজিটিভ ভার্ব। একে বাংলায় বলে প্রযোজক ক্রিয়া। বাংলা ব্যাকরণের জন্যও এই ক্রিয়া জানা জরুরি। বাংলা ব্যাকরণে বলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। ওই যে বললাম মা শিশুকে চাঁদ দেখায়, আমি বাজার থেকে আমার চুল কাটিয়ে এসেছি, আমি বাড়িটিতে রং করিয়েছি, এই ধরনের, আমি আমার শিক্ষককে দিয়ে অঙ্কটি করিয়ে নিলাম, নিজের কাজ যখন অন্যকে দিয়ে করানো হবে তখন এগুলাকে বলা হবে কোয়াজেটিভ ভার্ব। তো কোয়াজেটিভ ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে কোয়াজেটিভ ইন রিয়েল মুড, আর একটি হচ্ছে কোয়াজেটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড। দেখেন এই ক্লাসটি অনেক বড় হবে, এটার অনেক ডিটেইলস একটু বোঝাতে হবে, এটা আর আজ কন্ডাক্ট করা সম্ভব হচ্ছে না, আমাদের টাইম ইজ ওভার। তো আজ আমি যতটুকু যা পড়ালাম এইটা আপনারা বাড়িতে একটু দেখবেন, আমার ক্লাস রেকর্ডটা দেখবেন সময় পেলে, পিডিএফটা অবশ্যই দেখবেন। আর আপনাদের হোমওয়ার্ক এই যে আমি দেখিয়েছি দুইটা শিট আমি পাঠিয়ে দিব, ডায়লগের একটা শিট পাঠাবো এবং আজকের ক্লাসটার শিট পাঠাবো, এটা দেখে দেখে আপনারা বাড়িতে একটু প্র্যাকটিস করবেন। এবং যদি কখনো কোথাও না পারেন আমাকে একটু নক করবেন, আর পরবর্তী ক্লাসের জন্য একটু প্রিপারেশন নেবেন। এই যা কিছু করালাম এরই ধারাবাহিকতায় পজিটিভ ভার্ব পড়াবো। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ, গুড বাই টু এভরিওয়ান, গুড নাইট। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম, গুড নাইট টু ইউ।